আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। 50তম বিসিএস প্রিলি উপলক্ষে আয়োজিত আহ লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। যে যেখানে বসেই এই লাইভ ক্লাস দেখছেন, সবাইকে আহ আবারও স্বাগত। তো আপনারা আহ, অনেকেই আমার ক্লাসগুলো নিয়মিত করে থাকেন। এই ক্লাসটা আমার পেজে যেমন লাইভ হচ্ছে, পাশাপাশি আরো দুইটি পেজ, বিসিএস জার্নি এবং পায়োনিয়ার কোচিং হোম, এই দুইটা পেজে লাইভ হচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যেখান থেকেই বসে, যে পেজ থেকে আমার এই লাইভটা দেখছেন, তারা শেয়ার করবেন এবং শেয়ার করে এই ভিডিওটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা যদি শেয়ার করেন, তাহলে আমি বেশি মানুষের কাছে পৌঁছানোটা আমার জন্য সহজ হয়। তো প্রথমে বলবো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, কমেন্টসে জানান কে কোথা থেকে ভিডিও দেখছেন। এটা আসলে আমাকে অনেকটা অনুপ্রাণিত করে এবং আমার ক্লাস নেওয়ার আগ্রহটা অনেক বেশি বাড়িয়ে দেয়। তো আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম আহ, আমাদের সাহিত্যের যুগ বিভাগ, সাহিত্যের নানা নিদর্শনগুলো কি কি এবং আমাদের প্রাচীন যুগের বৈশিষ্ট্যগুলো কি কি, এসব বিষয় নিয়ে আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি। তো আগের ক্লাসে আলোচনা করেছিলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলা ভাষার প্রাচীন যুগ শুরু হয়েছে 650 খ্রিস্টাব্দে, শেষ হয়েছে 1200 খ্রিস্টাব্দে। সুনীতি কুমারের মতে এই আহ, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ শুরু হয়েছে 950 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছে আহ 1200 খ্রিস্টাব্দে। এবং ডক্টর সুকুমার সেনের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ শুরু হয়েছে 900 খ্রিস্টাব্দে, শেষ হয়েছে 1350 খ্রিস্টাব্দে। তো সুকুমার সেন জাস্ট অন্ধকার যুগের যে বিষয়টা, সেই অন্ধকার যুগের বিষয়টাকে আহ আহ, প্রাচীন যুগের ভিতরেই নিয়ে নিয়েছেন। তো আমরা আজকে মূলত আলোচনা করব বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে। আমাদের যে প্রাচীন যুগের সাহিত্য নিদর্শন কি আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসে, আমাদের প্রাচীন যুগের যতগুলো নিদর্শন আমরা পেয়েছি বা প্রমাণ আমরা পেয়েছি, তার ভিতরে একটা মাত্র নিদর্শনই আমাদের হাতে এসেছে, তা হলো এই চর্যাপদ। চর্যাপদ, এটার আরো কয়েকটি নাম আছে। তার মধ্যে প্রথম নামটি চর্যাচর্য বিনিশ্চয়, চর্যা গীতিকোষ, চর্যা গীতি, এরকম আর অনেকগুলো নামেই নামকরণ করা হয়েছে। তো চর্যাপদ আচরণটা কিন্তু অনেকেই ভুল বলে, আহ, চর্যাপদ বলে। চর্যা হবে না, এটা হবে চোর যা পদ, চর্যাপদ এভাবে উচ্চারণ হবে। তো চর্যাপদ মানে কি? চর্যাপদ মানে হচ্ছে যা আচরণীয়, যা আচরণীয় মানে যেভাবে যেটা আচরণ করতে হবে। আহ আসলে চর্যাপদটা মূলত হচ্ছে একটা গানের সংকলন। চর্যাপদ মূলত একটি গানের সংকলন, যেটি আহ বৌদ্ধ সহজানপন্থী যারা আছেন, বৌদ্ধ সহজানপন্থী, তাদের কিভাবে সাধনা করলে আহ, তারা নির্বাণ লাভ করবে, সেই বিষয়টা এখানে সহজিয়াপন্থী বা সহজানপন্থী যারা আছে, তারা এখানে আহ, আহ, এটাকে ফলো করেন, কিভাবে সাধনা করলে সিদ্ধি লাভ করা যাবে বা নির্বাণ লাভ করা যাবে, সেই বিষয়টি তারা এখানে তাদের পরবর্তী প্রজন্মের যে সাধক যারা আছেন, তাদের উদ্দেশ্যে সাংকেতিক ভাষায় বর্ণনা করে গেছেন। এটা শুধুমাত্র যারা আহ, আহ, সাধক, তারাই শুধুমাত্র কিন্তু এটা বুঝতে পারবেন, অন্য কেউ এটা বুঝতে পারবেন না। তো আমাদের
এই গেল আমাদের প্রাচীন যুগের চর্যাপদের আরো নিদর্শন। আমি চর্যাপদ নিয়ে আরো বিস্তারিত অনেক আলোচনা করব, কিভাবে চর্যাপদ আবিষ্কার হলো, কিভাবে চর্যাপদ আমাদের হাতে আসলো, আহ, চর্যাপদের মূল বিষয়গুলো কি কি, কবি কে, তার ধর্মমত কি, ইত্যাদি নানা বিষয় নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব। আজকে আমরা মূলত আমাদের সাহিত্যিক নিদর্শন যা যা আছে, কোন যুগে কি সাহিত্যিক নিদর্শন আছে, সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপর আসে আমাদের মধ্যযুগ। প্রাচীন যুগের পরবর্তী যে যুগটি, সেটি হলো কি মধ্যযুগ। মধ্যযুগে আমাদের চার ধরনের সাহিত্যিক নিদর্শন আমরা পেয়েছি। তার ভিতরে একটি হলো মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, রোমান্স ধর্মী প্রণয়োপাখ্যান এবং অনুবাদ সাহিত্য। তো এখানে আমরা প্রথমেই আলোচনা করব মঙ্গল কাব্য নিয়ে। মঙ্গল কাব্য জিনিসটা কি? মঙ্গল কাব্য জিনিসটা হলো যে আসলে যখন কোনো মঙ্গল কামনার উদ্দেশ্যে, কোনো মঙ্গল কামনার উদ্দেশ্যে যখন আহ যে কাব্য পাঠ করা হয় তাকে বলা হয় মঙ্গল কাব্য। আবার অনেকে বলেছেন যে এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত পাঠ করা হয় যে কাব্য, সেটাকে বলা হয় মঙ্গল কাব্য। আবার কেউ কেউ বলেছেন যে মঙ্গলবার দিন যে কাব্য পাঠ করা হয় তাকে বলা হয় মঙ্গল কাব্য। তো সোজা কথা, আমাদের এখানে একটা বিষয় স্পষ্ট যে মঙ্গল কামনা করার জন্যই কি এই কাব্যগুলো লেখা হয়েছে, এবং এখানে নানা ধরনের দেবদেবীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আমাদের প্রথম মঙ্গল কাব্য কিন্তু মনসা মঙ্গল। মনসা মঙ্গল হচ্ছে প্রথম মঙ্গল কাব্য, এবং সর্বশেষ হচ্ছে অন্নদা মঙ্গল। ওকে, মনসা মঙ্গল প্রথম কাব্য। মনসা মঙ্গল কাব্যটি প্রথম লিখেছিল কানাহরি দত্ত, এবং সর্বশেষ যে অন্নদা মঙ্গল সেটা লিখেছিল ভারতচন্দ্র রায়গুণাকর। তো মঙ্গল কাব্যর কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে যে এখানেই আমাদের যে দেবদেবী, দেবদেবী যাদের আহ, পূজা প্রচলন করা হয়, হ্যাঁ, কোন একটা নির্দিষ্ট দেবদেবীর পূজার প্রচলন কিভাবে হলো সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়। এবং এই দেবদেবী কোনো কারণে স্বর্গ থেকে কি হয়, আহ, আহ, মর্তে আসে বা পৃথিবীতে আসে, এবং তিনি সে স্বর্গ থেকে তাকে পৃথিবীতে আহ, মানে বহিষ্কৃত করা হয়, বা তাকে নির্বাসন দেওয়া হয় কোন একটা বিশেষ কারণে। এবং তারা যখন এখানে আসে, তারা এসে তারা যখন কোনো নির্দিষ্ট দেবদেবীর পূজা প্রচলন শুরু করে বা তার গুণ বা মহত্ব বা কীর্তন করে, তখন তারা আবার কি স্বর্গে ফিরে যায়। তো এখানে একটা কমন বৈশিষ্ট্য হলো আমরা দেখতে পাবো যে এখানে দেবদেবীর মাহাত্ম্য বর্ণনা করা একটা মূল বিষয়। এছাড়া আমরা আরেকটা বিষয় দেখবো যে কি, এই যে মঙ্গল কাব্যের কবিরা, মঙ্গল কাব্যের কবিরা কিন্তু স্বপ্ন দ্বারা আদিষ্ট হয়। স্বপ্নে তারা কোনো না কোনো ভাবে আদিষ্ট হয় আহ, এই মঙ্গল কাব্য সম্পর্কে। তো আমাদের আহ, যারা নতুন বিসিএস দিবে, হ্যাঁ, তাদের জন্য আসলে এখানে অনেক অনেক বিষয় আছে। এখানে শুধু মঙ্গল কাব্য, কয়েকটা মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করতে গেলেই 2-3টা ক্লাস নেওয়া যায়। বাংলাটা আসলে বিশাল একটা মানে সিলেবাস। হ্যাঁ, এখানে যদি আপনি একদম কোনো গাইডলাইন ছাড়া পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি কুল পাবেন না। হ্যাঁ, সাগরে যেমন আপনি কোনো দিশা ছাড়া যদি সাঁতার কাটেন, হ্যাঁ, এক সময় টায়ার্ড হয়ে কি হবেন, ডুবে যাবেন। ঠিক তেমনি বাংলাটাও এরকম। তো এখানে আমাদের একটা বিশাল সিলেবাসটাকে নির্দিষ্ট একটা নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট একটা টাইমলাইন অনুযায়ী, বা নির্দিষ্ট একটা ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমাদের কি আহ, চলতে হবে, নয়তো কিন্তু আমাদের এটা ফ্রুটফুল হবে না। তো আপনারা অনেকে লাইভ দেখছেন, যে যেখানে বসে আমাদের এই লাইভ দেখছেন, তাদেরকে অনুরোধ করব যে যেখানে বসে লাইভটি দেখছেন আমাদের এই ভিডিওটা শেয়ার করার জন্য। অলরেডি এখানে কমেন্ট করেছে সায়েদ আহমেদ। সায়েদ আহমেদ বান্দরবান থেকে দেখছে। আহ, তো যারা দেখছেন, অনেকেই লাইভ ভিডিও দেখছেন, 3-4 জনের মতো আছেন। আমি তাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটি শেয়ার করবেন,
এবং আরো বেশি বেশি স্টুডেন্টের কাছে আমার এই ক্ষুদ্র প্রয়াসটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমি 50তম বিসিএস প্রিলি উপলক্ষে এই ফ্রি বাংলা কোর্সের ইয়েটা চালু করেছি। আর আপনারা যারা আহ, বিভিন্ন নোটস এবং অনলাইন এক্সাম দিতে চান, তাদেরকে আমি বলবো আমার আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই যে এখানে আমি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নাম্বারে আপনি যদি নক করেন তাহলে আপনাকে আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বিভিন্ন ক্লাস নোটস, পাশাপাশি পরীক্ষা, অনলাইন পরীক্ষা বা কারো কোনো ডাউট থাকলে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। ওকে। তো যারা যারা আগ্রহী আছেন তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও অনেকে আছেন যে যারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছেন, যারা তারা যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকেন, তাহলে আপনারা যদি আপনার প্ল্যাটফর্মে ক্লাস নেওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন আমার ক্লাস দেখে, তাহলে আমার সাথে এখানে যোগাযোগ করতে পারেন। তো এখানে গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে দেখছেন মোহাম্মদ ইয়াসিন। ওকে, গোপালগঞ্জ থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে মোহাম্মদ ইয়াসিন। আরো যারা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার এই ভিডিওটি শেয়ার করার জন্য। তো যা বলছিলাম যে আহ, যারা অনলাইনে আমার সাথে যুক্ত হতে চান, আমার একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আমি বিভিন্ন পরীক্ষা এবং ক্লাস নোট শেয়ার করি, বিভিন্ন নোট শেয়ার করি। আপনারা তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন হোয়াটসঅ্যাপ থেকে, তাহলে আমি তাদেরকে একটা গ্রুপ দিব, গ্রুপের লিংক দিব, সেই গ্রুপের লিংকে আপনারা দেখে নেবেন। তো আমি গত ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম যুগ বিভাজন নিয়ে। হ্যাঁ, যুগ বিভাজন কে কি বলেছেন, কে কোন কোন যুগকে কিভাবে ভাগ করেছেন, কোন যুগের বৈশিষ্ট্যগুলো কি কি। আজকে আমরা আলোচনা করব কোন যুগের সাহিত্যিক নিদর্শন কি সেগুলো। যেমন আমি প্রথমে আলোচনা করেছি প্রাচীন যুগের সাহিত্যিক নিদর্শন। একটি মাত্র সাহিত্যিক নিদর্শনই পাওয়া গেছে প্রাচীন যুগে, সেটি হলো চর্যাপদ। চর্যাপদের আরো কয়েকটি নাম: চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাগীতিকোষ এবং চর্যাগীতি। তো যেটা বলেছিলাম, আমাদের মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করছিলাম। মঙ্গল কাব্য হচ্ছে মঙ্গল কামনার উদ্দেশ্যে লেখা কোনো কাব্য। এটা মূলত একটা কাহিনী কাব্য। এগুলো কিন্তু কি প্রত্যেকটা কি একটা কাহিনী কাব্য বা আখ্যান কাব্য। কাহিনী কাব্য বলে যেমন, আবার অথবা এটাকে কি আখ্যান কাব্য বলা হয়। আখ্যান কাব্য, আখ্যান মানে কি? আখ্যান মানে হচ্ছে গল্প। ওকে, একটা পুরো গল্প এখানে থাকে। যেমন মনসা মঙ্গল, মনসা মঙ্গল কাব্যটা কিভাবে হয়েছে? মনসা দেবী, তিনি শিবের মেয়ে। ওকে, শিবের মেয়ে, তো সে চাচ্ছে তিনি দেবী হিসেবে প্রতিষ্ঠিত হবেন, দেবী হিসেবে তাকে যেন সবাই পূজা করে। হ্যাঁ, তিনি সাপেদের রানী। তো তাকে তখন শিব বললেন যে তুমি যদি একটা কঠিন পরীক্ষা দিলেন স্বাভাবিকভাবেই, কাউকে যদি কোনো ধরনের রিকোয়ারমেন্ট ছাড়া বা কোনো ধরনের চ্যালেঞ্জ ছাড়া কোনো বিষয় দেওয়া হয়, তাহলে সে সেটার মর্ম বুঝে না। তাই শিব মনসাকে একটা চ্যালেঞ্জ দিলেন। সেই চ্যালেঞ্জ কি? শিবের একজন ভক্ত ছিল চাঁদ সদাগর। সেই চাঁদ সদাগরকে যদি তিনি তার পূজার আহ জন্য বাধ্য করতে পারেন, তাহলেই সে তাকে কি দেবী দেবী হিসেবে কি দিবে? স্বীকৃতি দিবে। তো আহ, মনসা মনসা বললেন এটার এমন কি কাজ? সে তখন অত্যন্ত সুন্দরী রমণীর ইয়া করে চাঁদ সদাগরের সাথে কি করলো? ফষ্টি নষ্টি করলো আর কি। বা চাঁদ সদাগরের মন জয় করলো, চাঁদ সদাগরের সাথে প্রেমের অভিনয় করলো। চাঁদ সদাগরের একটা বিশেষ গুণ ছিল। সেই বিশেষ গুণটা কি? চাঁদ সদাগর শিবের আরাধনা করে সে মৃত ব্যক্তিকে জীবিত করার একটা আহ অলৌকিক শক্তি লাভ করেছিল। তো মনসা কি করলো? চাঁদ সদাগরের সাথে একটু প্রেমের অভিনয় করে সেই ক্ষমতাটা তার কাছ থেকে নিয়ে নিল এবং বলল যে কি তুমি আমার যদি দেবী হিসেবে আমাকে মেনে নাও, তাহলে আমি তোমাকে কি করব, তোমার ওই যে ক্ষমতাটা আছে সেটা ফিরিয়ে দিব। ওই চাঁদ সদাগর কিন্তু কি ছিল? সে শিবের ভক্ত, সে কোনোভাবে মনসাকে মেনে নিবে না। সে তখন একটা লাকড়ি দিয়ে আঘাত করে মনসাকে, এবং মনসার এতে একটা চোখ কানা হয়ে যায়। ওকে, একটা চোখ কানা, বাম চোখটা কানা হয়ে যায়। তো এজন্য
দেখবে যে তোমার যে কোনো মনসা মঙ্গল বা বেহুলা একটা স্টার জলসাতে একটা সিরিজ ছিল, খুব ভালো লেগেছিল আমার বিষয়টা। হ্যাঁ, সেখানে দেখেছিলাম যে মনসা হিসেবে যে অভিনয় করেছিল, তার বাম চোখ কানা। আমি প্রথমে মনে করলাম এটা কি কোনো মেকআপের সমস্যা বা নাকি ক্যামেরার ইয়া। পরে আসলে একটা সময় এসে জানতে পারলাম যে না, এটা আসলে মনসা একজন কি ছিল, কানা। একটা চোখ তার কানা ছিল। কেন কানা হয়েছিল? ওই চাঁদ সদাগর তাকে লাকড়ি দিয়ে আঘাত করেছিল। তো যাই হোক, মহাশা বললো তুমি আমার দেবীত্ব মেনে নাও, আমি তোমাকে কোনোভাবেই ইয়ে দিব না। ওই চাঁদ সদাগরও বললো যে কি, না, আহ হবে না, আমাকে আহ, আমি কোনোভাবে তোমাকে দেবী হিসেবে মেনে নিব না। তো মহাশা তখন বললো তোমার সব, তোমাকে আমি ধ্বংস করে দিব, তোমার যে 7 সন্তান আছে, সব সন্তানকে আমি মেরে ফেলবো। হ্যাঁ, তোমার ব্যবসা ধ্বংস করে দিব। ওকে, সব কিছু এগুলো। কিন্তু চাঁদ সদাগর কোনোভাবেই তাকে দমাতে পারলো না। একে একে প্রত্যেকটা ছেলে তাদের বাসরাতে মৃত্যুবরণ করলো, এবং বিধবা হলো তাদের নববিবাহিত বউরা। হ্যাঁ, মোহাম্মদ ইয়াসিন নক করলে হবে, আমি তখন ওখানে লিংক দিব। সেই লিংকে আপনি ক্লিক করলে সহজে আমার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন। কারণ এখানে আমি একটা জিনিস দেখেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা যদি আমি ফেসবুকে শেয়ার করি তাহলে লিংকটা কাজ করে না। হ্যাঁ, তো এই কারণে আমি বলবো যে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান, তারা আমার ওই আমার যে নাম্বারটা আমি দেখিয়েছিলাম, তারপর আমি আবার আবার নাম্বারটা লিখতে দিচ্ছি, 01715681586। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, বলবেন যে আমি আপনার বাংলা 50তম প্রিলি বাংলা ব্যাচে কি অ্যাড হতে চাই। কোনো টাকা পয়সা লাগবে না ভাই, এটা সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, যারা যারা আগ্রহী তারা এখানে অ্যাড হতে পারবেন। তবে একটা লিমিট আছে, যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপে যা সম্ভবত 1000-এর বেশি ইয়া হওয়া যায় না, তো 1000 রিচ করে খেলে তখন কিন্তু আবার অ্যাড হতে পারবেন না। ওকে, তো যা বলছিলাম, যে তারপর কি হলো, একে একে 7টা ছেলে মারা গেল। সর্বশেষ ছোট ছোট ছেলের বউ বেহুলা, হ্যাঁ, সে কি করলো, বললো যে না, আমি এত সহজে হার মানবো না। সে তখন তার স্বামীকে নিয়ে পানিতে তাকে ভাসিয়ে দেওয়া হলো যখন, তখন সেখানে পানিতে ভেসে ভেসে সে অনেক ঘটনা আরো একটা সময় সে স্বর্গে পৌঁছায়, এবং দেবতা এই এই শিবকে নেচে আহ, মুগ্ধ করে, এবং তাদের কাছ থেকে ইয়ে করে আর কি, স্বর্গ থেকে তাদের সাত, সে তো তার স্বামী সহ তার আরো যে দেবর যারা ছিল, হ্যাঁ, তাদেরকেও কি কি করে পূর্ণরূপ, পূর্ণ শরীরে নিয়ে আসে। কিন্তু ওখানে শিব বললো যে কি, এটা আমার আমি তোমার দেবর এবং তোমার স্বামীর দেহ ফিরিয়ে দিতে পেরেছি, কিন্তু তাতে প্রাণ সঞ্চার করতে পারবে একমাত্র মনসা, এই ক্ষমতা শুধু মনসারই আছে। তখন স্বাভাবিকভাবেই মনসা গিয়ে তো জানে যে কি, মনসা কাছে গেল, মনসা বললো যে তোমার শ্বশুর যদি আমাকে পূজা দেয় তাহলে আমি এগুলো সব ফিরিয়ে দিব। শ্বশুর তো কোনোভাবেই বলে যে না, আমি করব না, করব না, করব না। সর্বশেষ সবচেয়ে ছোট ছেলে, ছোট বউ, তার কাছে খুব রিকোয়েস্ট করে, পায়ে পড়ে, বলে যে আপনি শুধু একটুখানি ইয়ে করলেই হবে। হ্যাঁ, আপনি শুধু তার দিকে একটু আহ, ফুল ফুল এভাবে ছুঁড়ে মারলেই হবে, তাতেই সে তার পূজার প্রচলন হয়ে যাবে। বলে যে আমি ফুল মারবো, কিন্তু কি, তার দিকে তাকাবো না, আমি আরেক দিকে তাকায়া ফুল মারবো। তো সে তখন আরেক দিকে তাকায়, বাম বাম হাতে এভাবে করে কি, আরেক দিকে তাকায় বাম হাতে এভাবে তার মনসা থেকে ফুল দেয়। তো মনসা বলে যে যাই হোক, ক্রাইটেরিয়া তো পূরণ হয়েছে, আমার পূজা তো 4 সদাগর করছে, আমাকে ফুল দিছে মানে কি, আমার পূজা 4 সদাগর করছে এবং এটাতে সে খুশি হইয়া সবকিছু তখন আবার 4 সদাগরকে ফিরিয়ে দেয়। শিব আবার মনসাকে কি দেয়, দেবীত্ব দেয়। এবং ওদিকে যে ইয়ারা যারা ছিল, বেহুলা লক্ষিন্দর, তারাও কি আবার ইয়া হয়ে স্বর্গে ফিরে যায়। এই হচ্ছে মনসা মঙ্গলের কাহিনী। এরকমই আসলে মঙ্গল কাব্যগুলো অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কাহিনী। এভাবে চণ্ডী মঙ্গল আছে, ধর্ম মঙ্গল আছে, অন্নদা মঙ্গল আছে। হ্যাঁ, তো প্রত্যেকটা মঙ্গল কাব্যেরই কাহিনী এক একটা ইন্টারেস্টিং। এগুলো সবগুলো গল্পে গল্পে কি লেখা হয়েছে। এরপরে আসে আমাদের বৈষ্ণব পদাবলী। যারা যারা ভিডিও দেখছেন, হ্যাঁ, গোপালগঞ্জ থেকে দেখছেন, বান্দরবান থেকে দেখছেন, অনেকে দেখছেন ভিডিওটা, শুধু আমার পেজ নয়, আরো 2টা পেজ, বিসিএস জার্নি, বিসিএস জার্নি এবং পায়োনিয়ার কোচিং হোম,
পায়োনিয়ার কোচিং হোম, এই দুইটি পেজ থেকে কি লাইভ হচ্ছে। আহ, তো যারা যারা আপনারা এখানে ভিডিও দেখছেন তাদেরকে বলবো, যে যেখান থেকে দেখছেন আমার পেজ ছাড়াও আর অন্যান্য পেজ থেকে যারা দেখছেন, হ্যাঁ, তাদেরকে অনুরোধ করব যে আপনারা এটা শেয়ার করুন। নার্সিং বিডি, নার্সিং নার্সিং বিডি একটা পেজ আছে, সেই পেজ ওইটা লাইভ হচ্ছে। হ্যাঁ, নার্সিং কি পেজটার নামটা আমি ভুলে গেছি, নার্সিং লার্নিং এ কি যেন। যাই হোক, এরকম অনেকগুলো পেজ থেকে এটা লাইভ হচ্ছে, আপনারা শেয়ার করবেন। ওকে। তো যা বলছিলাম যে বৈষ্ণব পদাবলী নিয়ে এখন আলোচনা করব। বৈষ্ণব পদাবলী, বৈষ্ণবটা কি আসলে? বৈষ্ণব হচ্ছে যে 1204 সালে যখন ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি বাংলা দখল করলো, তখন সেখানে দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। কারণটা কি ছিল? কারণ এর আগে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজির আগে এখানে ছিল সেন শাসন। সেনদের শাসনের সময় নিম্ন বর্ণের হিন্দুরা কি দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগে, ফলে একটা সময় হিন্দু ধর্ম বিলুপ্তি হওয়ার আশঙ্কা তৈরি হয়। তো তখন চৈতন্যদেব নামে একজন ব্যক্তি, চৈতন্য দেব, হ্যাঁ, তিনি জন্মগ্রহণ করেন নবদ্বীপে। তিনি যখন দেখতে পেলেন যে হিন্দু ধর্মের এভাবে বিলুপ্তির আশঙ্কা যখন দেখতে পেলেন, তখন তিনি ব- এর কারণটা কি অনুসন্ধান করার চেষ্টা করলেন এবং দেখতে পেলেন যে হিন্দু ধর্মের জাতপাত প্রথাই হচ্ছে এই ধর্ম ত্যাগ করার অন্যতম প্রধান কারণ। তো এই কারণে তখন তিনি নতুন একটি ধর্মমত প্রকাশ করলেন রাধা কৃষ্ণের আলোকে। এখানে রাধা জীবাত্মা, রাধা হচ্ছে জীবাত্মা এবং কৃষ্ণ হচ্ছে পরমাত্মা। রাধা কৃষ্ণের প্রেমের আহ, বা তাদের যে ইয়ার উপরে ভিত্তি করে একটা তিনি ধর্মমত প্রচার করলেন যে জীবাত্মা পরমাত্মা। ওকে। পরমাত্মা কৃষ্ণ সৃষ্টিকর্তা, পরমাত্মা মানে সৃষ্টিকর্তা, তিনি এই সৃষ্টি যেহেতু তৈরি করেছেন, তিনি তার থেকেই এই সৃষ্টি তৈরি করেছেন এবং তিনি এই সৃষ্টি মানে কি সেই জীবাত্মা, তার সাথে তিনি লীলা করেন, খেলা করেন এবং এতে তিনি কি আনন্দ পান। এবং সেটা দেখে আমরা সাধারণ যারা আছে তারা কি আহ, সুখ অনুভব করে। তো এই বৈষ্ণব পদাবলী মূল থিম হচ্ছে এটা, যে সৃষ্টিকর্তা আমাদেরকে ভালোবাসে। এটার সাথে সুফিজমের একটা মিল আছে, যে সুফিজম বা আমাদের এই বৈষ্ণব ইয়াতে মিল যেটা হলো যে তাদের দুজনের লজিক হচ্ছে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা আমাদেরকে তাই ভালোবাসেন, তা আমাদেরও উচিত সৃষ্টিকর্তাকে ভালোবাসা। তো যাই হোক, এই চৈতন্যদেব তিনি এই বৈষ্ণব ধর্মমত প্রচার করলেন এবং বৈষ্ণব ধর্মমত প্রচারের জন্য তিনি বৈষ্ণব ধর্মের ইয়ে হিসেবে তার চৈতন্যদেবের জন্মের আগে চণ্ডীদাস, বিদ্যাপতি এরকম দুইজন লেখক ছিলেন। তারা কি আহ বিভিন্ন রাধাকৃষ্ণের প্রেমের মাহাত্ম্য নিয়ে কি করেছিলেন, বিভিন্ন পদাবলী রচনা করেছিলেন এবং চৈতন্যদেব সেই চণ্ডীদাসের লেখা পদাবলী পাঠ করতেন এবং আবেগ আপ্লুত হতেন। তো এই কারণে তখন একটা মজা সমস্যা তৈরি হয় যে যেহেতু চৈতন্যদেব কি করেছেন, আহ, আহ, চণ্ডীদাসের লেখা আম, কাব্য পড়ে আবেগ আপ্লুত হতেন, তাই অনেকেই তখন কি করলেন বৈষ্ণব পদাবলী লেখা শুরু করলেন এবং এটা তাদের নাম লিখে দিলেন নিচে কি চণ্ডীদাস। এখন যেমন আমরা ওই যে মাঝে মধ্যে ফেসবুকে দেখি যে কি অনেকে লিখে যে আহ, আমি 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 নিজেও একবার একবার মানে কনফিউজড হয়ে গিয়েছিলাম, একটা জায়গায় একটা ফটোকার্ড লেখা, সেখানে লেখা এরকম যে ভালোবাসা একটা শরমের ব্যাপার। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি বলি কিরে, আমি রবীন্দ্রনাথ নিয়ে এত পড়াশোনা করলাম, কোথাও তো রবীন্দ্রনাথের এরকম কোনো ডায়লগ পেলাম না, ভালোবাসা একটা শরমের ব্যাপার। কারণ এই শরম কথাটা তো মানে অনেকটা আঞ্চলিক কথা। রবীন্দ্রনাথের এমন একজন সাহিত্যিক, রবীন্দ্রনাথ, যার কোন লেখাতে এত এত কিছু লিখে গেছেন যে আসলে পুরো জীবনে রবীন্দ্রনাথের সব লেখা পড়া সম্ভব কিনা আমি, আমার কাছে অসম্ভব মনে হয় আর কি। যে তিনি এত এত লিখে গেছেন যে তার সব লেখা এক জীবনে পড়ে শেষ করা সম্ভব না। তো আহ এই যা বলছিলাম যে এই কারণে তখন
আহ, এটা দেখে আমি কনফিউজড হয়ে গেলাম যে এটা কি কি লিখলো, এটা রবীন্দ্রনাথ এরকম তো লেখা, পরে বুঝলাম যে আসলে এটা দুষ্টমি করে কি এরকম লেখে, এক একটা কথা লিখে দেয়, তারপরে ওখানে নিচে এক একজন কবি সাহিত্যিকের নাম লিখে দেয়, এটা আসলে ফলস। তো ঠিক তেমনি ওরকম চণ্ডীদাস সমস্যাতেও এই সমস্যাটা হয়েছিল অনেকেই, যেহেতু চৈতন্যদেব চণ্ডীদাসের লেখা পাঠ করেন, তো সেই তারা ধারণা করেছিল চৈতন্যদেব আমার লেখা পদাবলীটাও কি পাঠ করবেন, এবং এই কারণে তিনিও কি নাম লিখে, নিজের নাম না লিখে লিখে দিতেন চণ্ডীদাস। তো এভাবে একটা চণ্ডীদাস সমস্যা তৈরি হয়। তো যাই হোক, এই বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্যের ভিতরে সবচেয়ে সমৃদ্ধ সাহিত্য, আন্তর্জাতিক ভাবে যে সাহিত্যটাকে সবচেয়ে বেশি আহ ভ্যালু দেওয়া হয়, সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়, সেটা হচ্ছে এই বৈষ্ণব পদাবলী। আন্তর্জাতিক সাহিত্যে পৃথিবীর নানা প্রান্তে এখনো বৈষ্ণব পদাবলী নিয়ে কি আলোচনা গবেষণা হয়ে থাকে। তো এই বৈষ্ণব পদাবলী আমরা একটা ধারা দেখতে পাই। এরপরে আসে আমাদের রোমান্স ধর্মী প্রণয় উপাখ্যান। এখানে রোমান্স শব্দটা একটু খেয়াল করেন, রোমান্স বলতে আমরা কি বুঝি? আমরা কিন্তু অনেক সময় রোমান্স বলতে বুঝি যে ভালোবাসা, নায়ক নায়িকার লটর পটর লটর পটর। হ্যাঁ, আসলে এটা না, এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। রোমান্স বলতে আসলে বোঝানো হয় যে অলৌকিক ঘটনা সম্বলিত, ওকে, কোনো অলৌকিক ঘটনা এখানে থাকে, সেই অলৌকিক ঘটনা যখন থাকে তখন সেটাকে বলা হয় রোমান্স। আর রোমান্টিকতা বলতে আমরা ওটাও মনে করি যে কি রোমান্টিক মানে নায়ক নায়িকা লটর পটর লটর পটর, ওটাও না ভাই। নায়ক নায়িকা লটর পটর মানে রোমান্টিকতা না, বা রোমান্স না। রোমান্স মানে অলৌকিক ঘটনা, রোমান্টিকতা মানে হচ্ছে সৌন্দর্যের প্রশংসা। ওকে, আমরা যখন মনে করেন আমি একটা সুন্দর সূর্যাস্ত দেখছি, এটা দেখে আমার মনের ভিতরে একটা সুখ অনুভব হচ্ছে, আনন্দ অনুভব হচ্ছে, এটা হচ্ছে রোমান্টিকতা। আপনি খুব বৃষ্টি দেখছেন, হ্যাঁ, বৃষ্টিতে আপনি একটা আলাদা, বৃষ্টিতে ভিজছেন, আপনার ভালো লাগছে, আপনার মনে সুখ অনুভব হচ্ছে, এটা হচ্ছে রোমান্টিকতা। রোমান্টিকতা মানেই যে নায়ক নায়িকা থাকতে হবে তা নয়। তো যাই হোক, এই রোমান্স ধর্মী প্রণয় উপাখ্যান দেখেন, প্রণয় উপাখ্যান, প্রণয় উপাখ্যান, উপাখ্যান মানে ঘটনা বা গল্প, প্রণয় মানে তো আমরা, প্রণয় মানে কিন্তু ঠিকই নায়ক নায়িকা লটরপটর লটরপটর, যেটা আপনারা বুঝেন আর কি। Okay? একটু ফান করতেছে, বাংলা একটু ফান না করলে আসলে হয় না। তো প্রণয় উপাখ্যান মানে প্রেমের কাহিনী। তো এরকমই প্রেমের কাহিনী বিখ্যাত দুটি, একটি আলাওল, এই যে আলাওলের একটা কাল্পনিক ছবি, আলাওল না, আলাওলের রেখা পদ্মাবতী কাব্যের পদ্মাবতীর কাল্পনিক ছবি। আরেকটি হলো লাইলি মজনু। হ্যাঁ, লাইলি মজনু, ইউসুফ জুলেখা, এগুলো হচ্ছে রোমান্সধর্মী প্রণয়োপাখ্যান। এই রোমান্সধর্মী প্রণয়োপাখ্যান আমাদের বাংলাদেশের বাইরে, বাংলাদেশের সীমানার বাইরে গিয়ে আশ্চর্যজনকভাবে মিয়ানমারে আরাকান রাজ্যে এই রোমান্সধর্মী প্রণয়োপাখ্যানের একটা ধারা গড়ে উঠেছিল। এরকম আরো অনেক আছে, সাইফুল মুলক বদিউজ্জামান, হ্যাঁ, তারপর বিদ্যা সুন্দর, লাইলি মজনু, আলাওল, পদ্মাবতী, পদ্মাবতী, হ্যাঁ, এরকম ইউসুফ জুলেখা, এরকম অনেকগুলো কি আমরা সতী ময়না লুরচন্দ্রানী, এরকম করে অনেক অনেক কি রোমান্সধর্মী প্রণয়োপাখ্যানের কাহিনী পাই। তো এই প্রণয়োপাখ্যান গুলোর বিষয় ছিল যে কি এখানে অলৌকিকতা ছিল, প্রেমের কাহিনী প্লাস অলৌকিক ঘটনার সম্মিলন, এই দুইটা মিলে হয়েছে কি রোমান্স। ওকে, যেমন আমরা এই যে রিসেন্টলি কিছু মুভি দেখেছিলাম মাগাধীরা। হ্যাঁ, মাগাধীরা, নায়িকাটার নামটা মনে নেই, নায়কের নামটা মনে নেই, নায়কটারও সবসময় দেখি, নায়িকাটারও সবসময় দেখি, নাম মনে থাকে না, কিন্তু মুভিটার নাম মনে আছে মাগাধীরা। পূর্বজন্মে সে একজন সেনাপতি রাজকন্যার সাথে প্রেম হয়। হ্যাঁ, পরে তাদেরকে একজন বিশ্বাসঘাতকতা করে হত্যা করে, তারা আবার পরের জন্মে আবার জন্মগ্রহণ করে। তো এই যে যে দেখেন, এই যে অলৌকিক ঘটনা, আমরা এগুলো পরজন্ম পুনর্জন্ম এগুলো অনেক কিছু আমরা আহ দেখি, কিন্তু এগুলা কিন্তু আসলে কি, এগুলো কোনো ইয়া পাই না, বাস্তবতা আমরা খুঁজে পাই না। তো এগুলা কিন্তু, এগুলো ঘটনা কিন্তু হচ্ছে, এগুলা লেখা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে যে কি রোমান্স ধর্মী প্রণয়োপাখ্যান। তো এই প্রণয়োপাখ্যানের একটা স্পেশালিটি ছিল যে এগুলো সবগুলোই মৌলিক লেখনী না, এগুলো কোনো না কোনো ভাবে অন্য ভাষার কোনো কাহিনী কি আহ, লেখা হয়েছে। যেমন ইউসুফ জুলেখা লেখা হয়েছে আরবি বাইবেলের, কোরআন এবং বাইবেলের কাহিনী অবলম্বনে। লাইলি মজনু লেখা হয়েছে আরবের লোককথা অবলম্বনে। আলাওলের পদ্মাবতী লেখা হয়েছে হিন্দি
এই পদুমাবত কাব্য অবলম্বনে। কিন্তু এগুলো কেন বাংলা সাহিত্যের সম্পদ হলো? এগুলো অনুবাদ হলেও এগুলোতে অনুবাদ করার সময় এমন ভাবে এখানে বাংলার বর্ণনা দেয়া হয়েছে, বাংলার আহ বিশেষত্বগুলো তুলে ধরা হয়েছে, এগুলো পড়ার সময় এগুলো মনে হয়নি যে এগুলো বাংলার বাইরের কোনো কি আহ আহ, লেখা। এগুলো মনে হচ্ছে এগুলো রক্ত মাংসে যেন বাংলারই শরীর। ওকে। বাংলার ভাষা, বাংলার সমাজের রীতিনীতি, খাদ্য, পোশাক আশাক, সামাজিক রীতিনীতি সব কিছু আমরা এখানে খুঁজে পাই। শুধু মূল ঘটনার থিমটা নেওয়া হয়েছে কি বিদেশি ভাষা অবলম্বনে। ওকে। তো এই পুনরুপাখ্যান। এরপরে আসে অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যে আমরা যেগুলো দেখি, অনুবাদ সাহিত্যে আসলে বিভিন্ন ভাষা থেকে বাংলা ভাষা অনুবাদ করা হয়েছে। রামায়ণের বাংলা অনুবাদ করা হয়েছে, মহাভারতের বাংলা অনুবাদ করা হয়েছে, গীতার অনুবাদ করা হয়েছে। হ্যাঁ, সেগুলো বাংলাতে অনুবাদ করা হয়েছে। মুসলিম শাসকরা এই যে হিন্দু ধর্মের যে বিভিন্ন উপনিষদ বা পুরাণ, মহাকাব্য এগুলো যা ছিল সেগুলোর বাংলা মানে অনুবাদ করে পৃষ্ঠপোষকতা করে সেগুলো সম্পর্কে তারা আহ, জেনেছেন। এবং এই কারণে বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে। অনুবাদ কিন্তু বাংলা যে কোনো সাহিত্যের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। অনুবাদের মাধ্যমে কি হয়, আরেকটা সাহিত্য নতুন তৈরি হয়। ওকে। তে হচ্ছে মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন। এখন আধুনিক যুগের সাহিত্যিক নিদর্শন। আমাদের আজকের এটার মাধ্যমে ক্লাস শেষ হবে। আধুনিক যুগের সাহিত্যিক নিদর্শন। আধুনিক যুগ বলতে আমরা কি বুঝি? আমাদের আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান হচ্ছে কি গদ্য লেখা। আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগে দেখেছি চর্যাপদ যেটা পেয়েছি, হ্যাঁ, সেটাতে কি ছিল? গান ছিল, তাই না? গানটা কি অনেকটা কবিতার মতোই তো, তাই তো? আবার মধ্যযুগে যেগুলো ছিল সবগুলো আখ্যান কাব্য। হ্যাঁ, গল্পের কবিতা, মানে একটা গল্প কবিতার মাধ্যমে বর্ণনা করা হয়েছে। কিন্তু আধুনিক যুগে এসে আমাদের সবচেয়ে বড় অবদান আধুনিক যুগে সেটা কি? গদ্য। ওকে। এই যে এখানে আমরা ছবিতে ফোর্ট উইলিয়াম কলেজকে দেখতে পাচ্ছি। ফোর্ট উইলিয়াম কলেজ। এই ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। এবং এখানে 1801 সালে বাংলা বিভাগ প্রতিষ্ঠিত করা হয়েছিল। মূলত এই 1801 সালে বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হওয়ার কারণে আমাদের বাংলা সাহিত্যের আধুনিক যুগে শুরু হয়েছিল। ফোর্ট উইলিয়াম কলেজটা কেন প্রতিষ্ঠিত করা হয়েছিল? ফোর্ট উইলিয়াম কলেজটা প্রতিষ্ঠিত করা হয়েছিল মূলত যে ইংরেজদের যে বিশাল সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের সব জায়গায় তারা তাদের নিজস্ব দেশীয় অফিসার প্রেরণ করতেন রাজকার্য পরিচালনা করার জন্য। তো দেখা গিয়েছিল যে এত বড় সাম্রাজ্য, বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্তমিত হয় না। মানে এখানে এক জায়গায় কোথাও যদি সূর্য অস্ত যায় তবে অন্য জায়গায় দেখা যাবে যে কি সূর্যোদয় হয়েছে। এত বড় তাদের সাম্রাজ্য ছিল। তো সেই বিশাল সাম্রাজ্য পরিচালনা করার জন্য ব্রিটিশ নাগরিকদেরকে কি বড় বড় দায়িত্ব দিয়ে পাঠানো হতো। তো একটা সময় দেখা গেল এত বিশাল সাম্রাজ্যের জন্য পর্যাপ্ত নাগরিক তারা পাচ্ছে না, উচ্চ শিক্ষিত নাগরিক পাচ্ছে না। তখন অল্প বয়স্ক ছেলে মেয়েদেরকে ধরে ধরে বিভিন্ন জায়গায় বড় বড় দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেওয়া হতো। মনে করো একটা 16-17 বছর বয়সের একটা ছেলেকে দায়িত্ব দেওয়া হয়েছে যে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে। চিন্তা করো তো। মানে একটা চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার হতে গেলে তোমার এই আগে ডিসি হইতে হবে, ডিসির পরে আবার ওইটা হইতে হবে। তো কত বড় দায়িত্ব একটা 16-17 বছর বয়সের ছেলেকে দেওয়া হচ্ছে। তো এই যে অল্প বয়সে তাদেরকে এরকম বড় বড় দায়িত্ব দিয়ে যখন পাঠানো হলো, তখন তারা দেখা গেল যে তাদের শিক্ষার পূর্ণতাটা পাচ্ছিল না। তাদের এই শিক্ষার অপূর্ণতা পূরণ করার জন্যই তারা কি করলো, যে এই এই এক একটা অঞ্চল ভেদে বিভিন্ন ইউনিভার্সিটি তারা তৈরি করলো। ওখানে অফিসাররা কি করতো, তাদের কর্মকাণ্ডের পাশাপাশি কি পড়াশোনাও করতো। তো এই জন্য ফোর্ট উইলিয়াম কলেজটি কলকাতার তৈরি হয় 1800 সালে। এবং এখানে 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রথম বাংলা বিভাগ প্রতিষ্ঠিত করে। এই যে দেখো বাংলা বিভাগ প্রতিষ্ঠা করা হলো, বাংলা পাঠ্যপুস্তক তৈরি করা হলো বাংলা শেখানোর জন্য। এরকম বাংলা যে শিখাতে হবে, বাংলা আবার শিখানোর কি আছে?
আগে এক সময় এরকম চিন্তা করা হতো, বাংলা নিয়ে গবেষণা করার কি আছে, বাংলা নিয়ে একাডেমিক চিন্তা করার কি আছে। এই যে একাডেমিক চিন্তা, গবেষণা, পাঠ্য বই তৈরি ইত্যাদি 1801 সালে শুরু হলো। এবং এই কারণেই 1801 সাল থেকে আমাদের আধুনিক যুগের কি শুরু ধারণা করা হয়। কারণ এর আগে বাংলাকে নিয়ে একাডেমিক চিন্তা করার মতো ভাবনাটা, বুদ্ধিটা এর আগে কারো মাথায় আসেনি। আসলে আমাদের কাছে এখন মনে হচ্ছে অত্যন্ত সহজ, হ্যাঁ, কিন্তু আসলে যুগকে অতিক্রম করা অসম্ভব। আমরা এখন যে চিন্তা ভাবনা করি, আমাদের পরে, আজকে থেকে 100-200 বছর পরে আমাদের চিন্তা ভাবনা হয়তো বা অনেক সময় বলবে যে কি, আরে ওই সময় মানুষগুলা বেকুব ছিল, এরকম বলবো। এই জিনিস আবার না করার কি আছে? কিন্তু আসলে ভাই এত সহজ না। আজকে আমরা সতীদাহ প্রথা বুঝতেছি কি জিনিস, বহু বিবাহ কি জিনিস, বিধবা বিবাহ কি জিনিস, এগুলা যৌতুক, এগুলা নিয়ে আমরা, কিন্তু দেখো আজকে থেকে 20-50 বছর আগেও কিন্তু যৌতুক নিয়ে কত কাহিনী হয়ে গেছে, কত মেয়ে জীবন আত্মহত্যা করছে, তাদেরকে হত্যা করা হয়েছে যৌতুকের কারণে। তো এত সহজ না আসলে। ওকে, তো যাই হোক, আধুনিক যুগের অন্যতম বড় সাহিত্যিক নিদর্শন হচ্ছে আমাদের গদ্য। এছাড়াও এখানে প্রিন্টিং আসলো, প্রিন্টিং মেশিন। হ্যাঁ, এটা কিন্তু আধুনিক যুগের অন্যতম একটা বড় অবদান। কারণ এর আগে সবকিছু হাতে লিখে লিখে কপি করা হতো, প্রিন্টিং মেশিন ছিল না। প্রিন্টিং মেশিন আসার কারণে অনেক দ্রুত অনেকগুলো বই ছাপানো সম্ভব হলো, এক একটা জিনিসের অনেকগুলো ফটোকপি বা অনুলিপি, হ্যাঁ, বা কপি তৈরি করা সম্ভব হলো। ফলে এগুলো সংরক্ষিত হলো। যেমন দেখো, আমাদের প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদ শুধু এক কপি পাওয়া গেছে। মধ্যযুগের নিদর্শন, প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন শুধু এক কপি পাওয়া গেছে। হ্যাঁ, এরকম করে আরো অনেকগুলো উপাদান আছে যেগুলো শুধু এক কপি পাওয়া গেছে, কারণ এগুলো কি কপিয়ার করে রাখা হয়নি। তো যাই হোক, এছাড়াও আরেকটা হলো পত্রিকা আসলো। ওকে, পত্রিকা আসলো, মানুষ চিন্তা ভাবনা তার পরিবর্তন আসলো। এই যে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, মাইকেল মধুসূদন দত্ত। তিনি কি করলেন? তিনি মাইকেল মধুসূদন দত্ত এসে প্রথম তার এই যে 1861 সালে, 1861 সালে তিনি বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র মহাকাব্য মেঘনাদ বধ রচনা করলেন। হ্যাঁ, 1861 সালে। এই কারণে আধুনিক যুগকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে 1800 থেকে 1861, আর একটা হচ্ছে 1861 থেকে বর্তমান কাল পর্যন্ত। 61 সাল কেন আলাদা করা হলো? এই যে মেঘনাদ বধ কাব্য তৈরি করার জন্য। মেঘনাদ বধ কাব্য যখন লিখলেন, এর আগে ধারণা করা হতো বাংলা ভাষা মহাকাব্য লেখার মতো উপযুক্ত নয়। মাইকেল মধুসূদন দত্ত সেটি চ্যালেঞ্জ হিসেবে নিলেন, এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তিনি মাত্র 6 মাসের সাধনা করে তিনি তার বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য লিখলেন। মজার ব্যাপার হচ্ছে, তিনি তার এক বন্ধুকে চিঠিতে লিখেছিলেন যে এই মহাকাব্যটা তিনি জাস্ট হাত পাকানোর জন্য লিখেছেন। ক্যান ইউ বিলিভ ইট? যে দেখো, আমরা যদি লেখালেখি করার আগে এভাবে একটু কাটাছিড়া করি না, হাতটা একটু চালু করার জন্য, তিনি মানে মেঘনাদ বধ কাব্যটা লিখছেন জাস্ট এভাবে একটু হাত পাকানোর জন্য, যে এইভাবে লেখা যায় কিনা সে একটু ট্রাই করে দেখেছেন। আসল মহাকাব্যটা তিনি লিখে যেতে পারেননি। আসল মহাকাব্য লেখার কথা ছিল তার কারবালার কাহিনী নিয়ে, যেটাকে তিনি আসলেই মহাকাব্য হিসেবে প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু তার আগে তিনি মারা গিয়েছেন। তো যাই হোক, এই মেঘনাদ বধ কাব্য কেন এত বিখ্যাত হয়ে আছে? মেঘনাদ বধ কাব্যে আমরা জানি যে মেঘনাদ বধ কাব্যটা একটা সাহিত্যিক মহাকাব্য। আমাদের দুই ধরনের মহাকাব্য থাকে, একটা জাত মহাকাব্য আর একটা হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। পৃথিবীতে জাত মহাকাব্য আছে মাত্র চারটি। চারটি কি কি? একটা হচ্ছে ইলিয়াড, দুই নাম্বার হচ্ছে ওডিসি, তিন নাম্বার হচ্ছে রামায়ণ, এবং চার নাম্বার হচ্ছে মহাভারত। তো এই যে রামায়ণ, রামায়ণটা থেকে তিনি একটা কাহিনী নিয়েছেন, মেঘনাদকে হত্যা করার কাহিনী। রাবণের খুব প্রিয় পাত্র বা প্রিয় পুত্র মেঘনাদ, তাকে হত্যা করা হয়েছে কিভাবে, বিভীষণের সাথে বিশ্বাসঘাতকতার মাধ্যমে, সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। তবে এখানে মাইকেল মধুসূদন দত্তের স্পেশালিটি কি? মাইকেল মধুসূদন দত্ত যে কাব্যগুলো লিখেছেন, যে নাটক লিখেছেন, যে উপন্যাস, ট্রাজেডি লিখেছেন, পত্রকাব্য লিখেছেন, হ্যাঁ, সনেট লিখেছেন,
এই সবগুলো অত্যন্ত কঠিন ভাষায় লেখা, কারণ তিনি চেয়েছিলেন তার লেখা যেন অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত না পড়ে, উচ্চ শিক্ষিতরাই যেন তার লেখা পড়ে, কারণ কিছু বিষয় আছে যেগুলো উচ্চ শিক্ষিত না হলে বোঝা যায় না। অল্প শিক্ষিত বা অর্ধশিক্ষিত হলে সেটা কি অনেক বেশি আহ সেটা নিয়ে জল ঘোলা হয়, ঝামেলা হয়, উল্টাপাল্টা কথা বলে, মেজাজ খারাপ হয়ে যায়। এই কারণে মাইকেল মধুসূদন দত্ত চেয়েছিলেন যে তার লেখাগুলো যেন অল্প শিক্ষিত বা অর্ধশিক্ষিতরা না পড়ে, শুধুমাত্র উচ্চ শিক্ষিতরাই পড়ে। ওকে, তাই অত্যন্ত কঠিন করে তিনি তার কবিতাগুলো লিখেছেন। তো এই মেঘনাদ বধ কাব্যে তিনি রামায়ণে যেখানে রাম হিরো, রাবণ ভিলেন, এখানে তিনি উল্টা করলেন। এখানে রাম, এই যে এখানে রাম, এই যে এটা হচ্ছে রাম, আর এটা হচ্ছে যে কি, রাবণ। ওকে, এই রামকে বানালেন ভিলেন, রাবণকে বানালেন হিরো। ওকে, এই যে যে সাহিত্যিক মহাকাব্যে কি হয়, সাহিত্যিক মহাকাব্যে লেখকের নিজস্ব একটা চিন্তা ভঙ্গি, চিন্তা ভাবনা প্রতিষ্ঠিত হয় বা প্রকাশ পায়, এবং এর মাধ্যমেই তিনি প্রকাশ করেন যে তার নিজস্ব চিন্তা, নিজস্ব দৃষ্টিভঙ্গি। যে তিনি এখানে দেখালেন যে রাম একজন বিদেশি শক্তি, রাবণ দেশি, দেশীয়, দেশপ্রেমিক। রাম হচ্ছে বিদেশি, এই মূলত রামকে তিনি ব্রিটিশদের সাথে তুলনা বা ব্রিটিশদেরকে ইনডিরেক্টলি বোঝাতে চেয়েছেন, এবং রাবণকে দিয়ে বোঝাতে চেয়েছেন এদেশীয় নাগরিককে। এই কারণে মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। কারণ কি, বিদ্রোহী কবি দেখো তার গেট আপটা দেখো, এই যে এখানে আমরা তার গেট আপ দেখতে, শুটেড বুটেড, অলওয়েজ শুটেড বুটেড, এন্ড তার চুলের স্টাইল, দাড়ির স্টাইল, এভরিথিং ইজ লাইক অ্যান ইংলিশ। ওকে, তিনি গতানুগতিক কবি হইলেই যে তেল চুল এরকম লম্বা থাকতে হবে, দাড়ি থাকতে হবে, হ্যাঁ, বা কি পায়জামা পাঞ্জাবি পরবে, স্যান্ডেল পরবে, একটা কাঁধে একটা ঝোলা ঝোলা নিয়ে হাঁটবে, এটা না। তিনি এরকম ছিলেন না। সব সময় একটা কি ড্যাম স্মার্টলি তিনি চলাফেরা করেছেন। তার পোশাক আশাকে একটা পরিবর্তন এসেছে, তার মানসিকতা একটা পরিবর্তন আমরা দেখেছি। তার প্রত্যেকটা সাহিত্যিক ইয়াতে আমরা দেখবো যে বিশাল বিশাল মানে চ্যালেঞ্জিং। তুমি দেখো তো এখন কয়টা হিন্দু রামকে বিদেশি শক্তি হিসেবে কল্পনা করবে, রাবণকে দেশি শক্তি হিসেবে কল্পনা করবে, কয়জনে মেনে নিতে পারবে? আর এখানে রামকে তিনি চোর, কাপুরুষ, হ্যাঁ, তারপর হচ্ছে যে কি ভণ্ড ইত্যাদি এমন অনেক কথা বলেছেন, তস্কর বলেছেন, হ্যাঁ, কাপুরুষ বলেছেন। আবার রাবণকে দেশপ্রেমিক হিরো হিসেবে, সাহসী দেশপ্রেমিক হিসেবে উপস্থাপন করেছেন। তো এই হচ্ছে আমাদের আজকের যুগ, বিভিন্ন যুগের উপাদানগুলো নিয়ে আলোচনা। তো আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। রাত অনেক হলো, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন করার অনুরোধ রইল। আহ আমি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। ইনশাল্লাহ যদি কালকে ফ্রি থাকি তাহলে কালকে রাত 9টা বা 10টার সময় আমি আবার আবার আরেকটা ক্লাস নিয়ে আসব, এবং কি ক্লাস নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটি তোমরা জানাবে। আমার এখানে অলরেডি গোপা, তো যাই হোক, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এখন হয়তো সরাসরি প্রশ্ন করছেন না, পরে প্রশ্ন করবেন, জানাবেন, এবং আমিও সেই আহ, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আবারও বলছি, যারা যারা আমার লাইভ ক্লাসে অংশ নিচ্ছেন তারা যদি ক্লাস নোটস এবং পরীক্ষা, অনলাইন পরীক্ষা দিতে চান তাহলে 01715681586 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ ইয়ে করেন। আর এটা আমি এখন বিসিএস নিয়ে যে যে ক্লাসটা নিচ্ছি সেটা সম্পূর্ণরূপে ফ্রি। এবং আরেকটা কথা বলি, আমার একটা পেইড গ্রুপ আছে। পেইডটা হচ্ছে এইচএসসি বাংলা, হ্যাঁ, বাংলা প্রথম এবং দ্বিতীয় প্রস্তুতি নিয়ে একটা আমার পেইড গ্রুপ আছে। ওখানে 500 টাকা দিয়ে যদি ভর্তি হন তাহলে তাকে একদম অ্যাডমিশন না পর্যন্ত আমি কি বাংলার ক্লাসগুলো ওখানে আমি নিয়ে থাকি। তো যারা আগ্রহী আছে যে এইচএসসি তে, বা যারা আমার ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত, তাদেরকে অনুরোধ করব তারা এই, যদি আপনার পরিচিত কেউ থাকে এইচএসসির ক্লাস করতে চায়, বাংলা ভালো একটা গাইডলাইন চায়, হ্যাঁ, বাংলাতে একটা A+ তোলার চিন্তা ভাবনা করছে, তাদেরকে আমার এই যোগাযোগ নাম্বারটা দিবেন, এবং আমি সেখানে অনলাইনে
ক্লাস নিয়ে থাকি একটা ফেসবুক সিক্রেট গ্রুপে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন ক্লাস নোটস এবং অন্যান্য বিষয়গুলো শেয়ার করে থাকি। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যারা আমার জন্য দোয়া করবেন, যারা এই ক্লাসটা করলেন, কোনো কেমন লাগলো কমেন্টসে জানাবেন। নেক্সট ক্লাসটা কোন বিষয়ে করতে চান সেটাই জানাবেন, এবং কোনো বিষয়ে অবশ্যই, কোনো বিষয়ে যদি আপনার কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্টসে জানতে ভুলবেন না। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।